আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রীরা, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো এবং সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমি সালাউদ্দিন আহমেদ স্যার আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা পড়াবো। কিনেমেটিক্স অথবা ডাইনামিক্স, কিনেমেটিক্স পড়াবো আমি তোমাদেরকে আজকে। তো তোমাদের যেখানে আছো সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে এই প্রত্যাশায় আমি সালাউদ্দিন আহমেদ স্যার মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। দেখো কতগুলি চিত্র এখানে দেখা যাচ্ছে যে তোমাদের যে গতিবিদ্যা চ্যাপ্টার পড়াবো সেখান থেকে আমরা প্রথম কিছু পড়া পর্ব। দেখো এই চিত্রগুলি থেকে আমরা কি কি এখানে চিত্রগুলি একটু লক্ষ্য করো। দেখো চিত্রগুলি থেকে আমরা কি কি জানতে পারি। এখানে দেখো একটা ঘোড়া দৌড়াচ্ছে, একটা গাড়ি যাচ্ছে কিন্তু স্থির। দেখো দেখো ঘোড়াটাও দেখো স্থির আছে, মনে হয় দৌড়াচ্ছে। দেখো আরো কিছু স্থির চিত্র দেখাচ্ছে। এই চিত্র থেকে আমরা কি পার্ট এখানে শিখতে পারি যে জড় প্রসঙ্গ কাঠামো কি। শিক্ষণফল হচ্ছে এই পার্ট শেষে এই চিত্র থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করব, এই পার্ট শেষে আমরা প্রসঙ্গ কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবো। তারপরে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো কি তা বলতে পারবো। তারপরে হচ্ছে স্থিতি ও গতি কি তা বলতে পারবো। তাহলে প্রসঙ্গ কাঠামো, ফ্রেম অফ রেফারেন্স আমরা 19 করেছিলাম যে কোন বস্তু অবস্থান নির্ণয়ের জন্য আমাদেরকে একটি ত্রিমাত্রিক ব্যবস্থা ঠিক করে নিতে হবে, যার সাপেক্ষে এই বস্তুর অবস্থান এবং স্থিতি ও বা গতি অবস্থা নির্ণয় করা যায়, আমরা নির্ণয় করতে পারি। এই স্থানাঙ্ক ব্যবস্থা হলো প্রসঙ্গ কাঠামো। দেখো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আমি একটা উদাহরণস্বরূপ দেখি যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, মনে করি একটি পিঁপড়া সোজা দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। একটি পিঁপড়া সোজা দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এখন যদি বিশেষ মুহূর্তে দড়ির উপর পিঁপড়াটির অবস্থান জানতে চাও তাহলে কি করতে হবে। এই মুহূর্তে নিশ্চয়ই কোন নির্দিষ্ট বিন্দু থেকে পিঁপড়াটি কত দূরে অবস্থান করছে তা একটি সংখ্যায়, মনে করো x অক্ষ দিলাম আমি, x অক্ষ দিলাম আমি, একটি সংখ্যায় প্রকাশ করলাম x অক্ষ। এই নির্বাচিত বিন্দু যার সাপেক্ষে পিঁপড়াটি দূরত্ব নির্ণয় করা হলো তার নির্দিষ্ট বিন্দু বা প্রসঙ্গ বিন্দু বলা হয়। যে বিন্দুর সাপেক্ষে স্থির বস্তু বা গতিশীল বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলা হয়। যে বিন্দুর সাপেক্ষে স্থির বস্তু বা গতিশীল বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলা হয় বা প্রসঙ্গ অবস্থান বলা হয় বা প্রসঙ্গ বিন্দু বলা হয়। এটি একমাত্রিক জগতের বস্তু। এগুলি একমাত্রিক জগতের বস্তু, যে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। তারপর দেখো দ্বিমাত্রিক, এটাকে আমি x অক্ষ দিলাম, এটাকে আমি y অক্ষ দিলাম। দেখো x অক্ষ y অক্ষ দ্বিমাত্রিক প্রসঙ্গ। যদি পিঁপড়াটি একটা সমতল মেঝের উপর চলে, সমতল মেঝের উপর দিয়ে চলে, যদি পিঁপড়াটি একটা সমতল মেঝের উপর চলে তাহলে এর অবস্থান জানতে একটি নির্দিষ্ট বিন্দুর পরিবর্তে দুইটি পরস্পর লম্ব রেখার সাপেক্ষে পিঁপড়ার অবস্থান প্রকাশ করতে পারি। একটা x অক্ষ, একটা y অক্ষ। এই ক্ষেত্রে দুটি নির্দেশক রেখা মিলে যে ব্যবস্থা বা কাঠামো আমরা তৈরি করব তাকে দ্বিমাত্রিক কাঠামো বলা হয়। একটা x অক্ষ, একটা y অক্ষ। দেখো যদি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয়, দেখো তাহলে একটা x অক্ষ, একটা y অক্ষ। এখন যদি একটি মাছি ঘরের মধ্যে উঠতে থাকে তাহলে অবস্থান জানতে আমাদের তিন মাত্রিক গতি দিতে হবে। দেখো একটি মাছি ঘরের মধ্যে উঠতে থাকলে, একটা মাছি ঘরের মধ্যে যদি উঠতে থাকে, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ দ্বারা আমি সূচিত করলাম। একটি মাছি ঘরের মধ্যে যদি উঠতে থাকে তাহলে এর অবস্থান জানতে আমাদের তিনটি অক্ষ নিতে হবে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ প্রয়োজন হবে।
এই তিন সংখ্যা হলো পরস্পর লম্ব তিনটি অক্ষের উপর অবস্থান বিন্দু থেকে অঙ্কিত লম্ব দূরত্ব বা অভিক্ষেপ। দেখো, লম্ব দূরত্ব বা অভিক্ষেপ তিনটা অবস্থান। তাহলে যে ধীর বস্তুর সাপেক্ষে কোন স্থানে অবস্থিত কোন বস্তু বা বিন্দুকে সুনির্দিষ্ট বা চিহ্নিত করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। আবার বলি, কোন বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য আমাদের একটি ত্রিমাত্রিক ব্যবস্থা ঠিক করে নিতে হয়, যার সাপেক্ষে বস্তুর অবস্থান এবং স্থিতি বা গতি ও অবস্থান নির্ণয় করা হয়। এই স্থানাঙ্ক ব্যবস্থা হলো প্রসঙ্গ। যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে অবস্থিত কোন বস্তু বা বিন্দুকে সুনির্দিষ্ট বা চিহ্নিত করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। প্রসঙ্গ কাঠামো তিন ধরনের হয়। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তিনমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কোন বস্তু বা বিন্দুর অবস্থান জানতে একটি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তা প্রকাশ করা হয়। প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটি স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে x অক্ষ y অক্ষ p, তাহলে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। একমাত্রিক ব্যবস্থায় এই প্রসঙ্গ কাঠামো একটি নির্দিষ্ট বিন্দু হতে পারে। অর্থাৎ যে বস্তু বিভিন্ন কণা অবস্থান একটি মাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দিষ্ট করে। অর্থাৎ যে বস্তু বিভিন্ন কণার অবস্থান একটি মাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দিষ্ট করা হয় তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয়, যেটা x অক্ষ দ্বারা আমি সূচিত করেছি। দেখো, তারপর দ্বিমাত্রিক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামো হলো দুইটি অক্ষরেখা যা পরস্পর উপর লম্ব। প্রসঙ্গ বিন্দু এবং অক্ষ দুইটি নিয়ে যে কাঠামো তৈরি করা হয় তাকে দ্বিমাত্রিক কাঠামো বলা হয়, x অক্ষ এবং y অক্ষ। দেখো, এখানে ত্রিমাত্রিক ব্যবস্থার প্রসঙ্গ কাঠামো হলো তিনটি পরস্পর লম্ব অক্ষ। দেখো, x অক্ষ, y অক্ষ। যে বস্তু কণায় অবস্থান তিনটি স্থানাঙ্ক দ্বারা নির্দিষ্ট করা হয় তাকে ত্রিমাত্রিক বলা হয়। দেখো, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয়। কোন বস্তুর অবস্থান গতি বা ত্বরণ পরিমাপ করতে হলে এই প্রসঙ্গ কাঠামো প্রয়োজন হয়, যা নির্ভর করে কত মাত্রার ব্যবস্থায় বস্তুটির গতি বর্ণনা করা হচ্ছে তার উপর। তাহলে দেখো, একমাত্রিক ব্যবস্থায় এক, দ্বিমাত্রিক ব্যবস্থায় xy আর ত্রিমাত্রিক ব্যবস্থায় xyz। এখন কোন বস্তুর অবস্থান বা গতি বা ত্বরণ পরিমাপ করতে হলে এই প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়, যা নির্ভর করবে কত মাত্রায় ব্যবস্থায় বস্তুটির গতি গণনা করা হচ্ছে তার উপর আমরা নির্ণয় করব। আসো তারপরে দেখি কি। তাহলে একটা পিঁপড়ার উদাহরণ দিলাম, যে কিভাবে একটা পিঁপড়া উড়াজাহাজে চলে, একটা রশির মধ্যে চলে, অথবা দেখো একটা ঘরে উঠতে থাকে। দেখো, তিনমাত্রিক গতি। জড়প্রসঙ্গ কাঠামো, যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলি অর্জন করা যায় তাকে জড়প্রসঙ্গ কাঠামো বলা হয়। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটা সূত্র। দেখো, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে যদি না বাহ্যিক থেকে কোনো বল প্রয়োগ করা হয়। প্রত্যেক বস্তুর একটি বস্তু ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত। স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে না। তারপরে বলছে যে বস্তু ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক বা প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই তিনটা সূত্র দেখো এখানে দেখাচ্ছে। দেখো, জড়প্রসঙ্গ কাঠামো দেখো, ইনার্শিয়াল ফ্রেম জড়প্রসঙ্গ। যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলি অর্জন করা যায় তাকে জড়প্রসঙ্গ কাঠামো বলা হয়। দেখো, স্থিতি, সময়ের সাথে কোনো বস্তুর যদি পারস্পরিক সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে, সময়ের সাথে কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে। দেখো, পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো অবস্থান পরিবর্তন করছে। দেখো, দুই দিকে তীর দিয়ে বোঝাচ্ছে, এটা যদিও যাচ্ছে একদিকে, দেখো তীর দিয়ে বুঝছে যে কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো, কোনো পরিবর্তন হচ্ছে না, তবে তার অবস্থাকে স্থিতি বলে এবং বস্তুটিকে স্থিতিশীল বা স্থির বস্তু ধরা হয়। দেখো, স্থির বস্তু ধরা হয়। দেখো, স্থির আছে। তারপর হচ্ছে স্থিতি। দেখো, এখানে দেখো তিনটা স্থির দেখাচ্ছে। তাহলে স্থিতি কাকে বলা হয়? সময়ের সাথে কোনো বস্তু যে পারস্পরিক সাপেক্ষে অবস্থা পরিবর্তন না করে। তিনজনই বসে আছে, দেখো
স্থির একটা গাছ আছে, দেখো অবস্থানে কোনো পরিবর্তন নেই, দেখো একটা ঘর, তাহলে ঘরটা স্থির অবস্থা আছে, ব্যক্তিটা টলির উপর বসে আছে, একটা গাছ স্থির অবস্থায় আছে। তাহলে গতি দেখো, একটা বাস যাত্রী নিয়ে যাচ্ছে, দেখো ব্যক্তি দাঁড়ায় আছে, ব্যক্তিকে ওভারটেক করে প্রথম বাসটা চলে গেছে। এটা যদি আমি 1 নম্বর বাস ধরি, এটা 2 নম্বর বাস। দেখো সময়ের সাথে কোনো বস্তু যদি পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তবে তাকে বলা হয় গতি। এই অবস্থাকে গতি বলা হয়, বস্তুটিকে গতিশীল। দেখো গতিশীল দেখাচ্ছে, স্থির বস্তুটা দাঁড়ায় আছে কিন্তু বাসটা চলে যাচ্ছে। দেখো তাহলে সময়ের সাথে কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থা পরিবর্তন করে তবে তা অবস্থাকে গতি বলা হয়। তার অবস্থাকে কি বলা হয়? গতি বলা হয়। দেখো বস্তুটিকে গতিশীল বলছে। দেখো বাস ড্রাইভার আছে, বাসও যাচ্ছে। দেখো 1 নম্বর বাস, ব্যক্তিটা যদি স্থির অবস্থা থাকে তাহলে বোঝা গেছে যে বাসটা ওভারটেক করে গেছে। আর স্থিতির সংজ্ঞা ছিল, দেখো সময়ের সাথে কোনো বস্তু যদি পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তবে তার অবস্থাকে স্থিতি বলা হয় এবং বস্তুটিকে স্থিতিশীল বা স্থির বলা হয়। দেখো স্থির অবস্থা যদি মনে হয় গতিশীল, দেখো এই তীর দিয়ে বোঝাচ্ছে যে এটা স্থির অবস্থা আছে। দেখো এবং 3টা উদাহরণ দ্বারা এখানে বোঝানো হচ্ছে। দেখো আর গতিশীলও দেখাচ্ছে, দেখো বাস দ্বারা গতিশীল দেখাচ্ছে বাসের। তাহলে আমরা এখানে গতি দেখলাম। দেখো তারপরে হচ্ছে, দেখো গতি এই যাচ্ছে, বাসটা যাচ্ছে। দেখো অবস্থান পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থান পরিবর্তন করতেছে। দেখো পারিপার্শ্বিক সাপেক্ষে বাস যাচ্ছে। স্থির অবস্থায় গাছ আছে, দেখো গাছটা স্থিতি অবস্থায় আছে, স্থির অবস্থা আছে। আর এই গতিশীল অবস্থায় বাসটা যাচ্ছে। দেখো আবার একটু দেখাচ্ছি গতি। দেখো দেখো গতিশীল অবস্থায় বাসটা আছে। দেখো এটা প্রসঙ্গ সরণ। প্রসঙ্গ বিন্দু কাকে বলে একটু দেখো। সরণ হচ্ছে, দেখো ডিসপ্লেসমেন্ট যাকে বলে, কোন নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট সময়ে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে। কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট সময়ে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে ডিসপ্লেসমেন্ট বা কি বলা হয়? সরণ বলা হয়। তাকে ডিসপ্লেসমেন্ট বা সরণ বলা হয়। তাহলে প্রসঙ্গ বিন্দু আমি আগেই বলেছিলাম যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, সেখানে আমরা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দেখো তাহলে গতি ছিল যার পরিবর্তন হবে, পারিপার্শ্বিক সাপেক্ষে পরিবর্তন হবে। তাহলে এই যে বাসটা পরিবর্তন হয়েছে, একটা স্থির বস্তুর সাপেক্ষে গতিশীল হয়েছে। তাহলে প্রসঙ্গ বিন্দু হচ্ছে গাছ এবং সরণ করছে। দেখো তাহলে এটা গতি হয়েছে, বোঝা গেল। প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে বাস গতিশীল, ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে ডিসপ্লেসমেন্ট হলো কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট সময় একটি বস্তু যে দূরত্ব, কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় গতি। আচ্ছা, আমরা 9-10 এটা পড়েছিলাম যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। কোনো গতি পরম নয় কোনো স্থিতি। একটা প্রশ্ন এটা পড়েছিল রেফারেন্স অফ অবজেক্টিভ দিয়ে। দেখো মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয় কোনো স্থিতি। তাহলে দেখো এখানে আমরা একটা চিত্র দিয়ে আমরা এখানে এটা এই মহাবিশ্বের এটা আমরা একটু আলোচনা করতে পারি যে কোনো দেখো একটু তাহলে পরম স্থিতি অবস্থা ধারণা দিয়েছিলেন এরিস্টটল, প্রথম স্থিতির ধারণা দিয়েছিলেন। প্রাচীন বিজ্ঞানীদের মধ্যে এরিস্টটল ছিলেন সবচেয়ে উল্লেখযোগ্য, যিনি তার বিশ্বচিত্র অনুসারে মহাকাশের জ্যোতিষ্ক সমূহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার নানান কক্ষপথে ঘুরছে। ভূকেন্দ্রিক এবং বিশ্বচিত্রে পৃথিবীকে পরম স্থির বাবার পক্ষে এরিস্টটলের যুক্তি ছিল কোনো বস্তুর উপর দিকে ছুড়ে দিলে তা একই স্থানে ফিরে আসে। পৃথিবীর গতি থাকলে নির্দিষ্ট বস্তুর উপর দিকে উঠতো এবং সেখান থেকে নেমে আসতো যে সময় নেয় সেই সময় পৃথিবীর গতি থাকলে পৃথিবীর পৃষ্ঠদেশ হয়ে যাবে এবং নিক্ষিপ্ত বস্তু ভিন্ন স্থানে গিয়ে পড়বে। এটা এরিস্টটলের একটা মতবাদ ছিল, যে কথাটা বললো যে কোনো বস্তু উপরের দিকে ছুড়ে দিলে তা একই স্থানে ফিরে আসে। পৃথিবীর গতি থাকলে নিক্ষিপ্ত বস্তুর উপরের দিকে উঠতো
এবং সেখান থেকে নেমে আসতে যে সময় নেয় সেই সময় পৃথিবীর পৃষ্ঠদেশ সরে যাবে এবং নিক্ষিপ্ত বস্তু ভিন্ন স্থানে গিয়ে পড়বে। গ্যালিলিও এই যুক্ত খণ্ডন করলে পর্যবেক্ষণ ফলে দেখা যায় যে গ্যালিলিও এসে এই কথাটাকে আবার খণ্ডন করেছে যে কোনো বস্তু, উনি কি বলেছেন যে একটি চলন্ত জাহাজ থেকে কেউ যদি একটি বস্তুর উপরের দিকে নিক্ষেপ করে তাহলে সেই বস্তু আগের স্থানে ফিরে আসে। জাহাজ বসে থাকা একজন দর্শক মনে করতে পারে জাহাজটি স্থির, তার যে অবস্থান সেই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্য নিজে অন্যান্য নক্ষত্রের মতো এই গ্লাসটিতে ছুটছে, তাহলে কি করছে যে জাহাজটি স্থির, কিন্তু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির দৃষ্টিতে জাহাজটি চলছে মনে হয়, পাহাড়ের ব্যক্তিও আসলে স্থির অবস্থায় নেই। তাহলে উনি বলছেন একটি চলন্ত জাহাজ থেকে কেউ যদি একটি বস্তু উপরের দিকে নিক্ষেপ করে তাহলে সেই বস্তু আগের স্থানে ফিরে আসে। জাহাজে বসে থাকা একজন দর্শক মনে করতে পারে জাহাজটি স্থির, কিন্তু সমুদ্র পাড়ে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির দৃষ্টিতে জাহাজটি চলছে মনে হবে। পাড়ের ব্যক্তি আসলে স্থির অবস্থায় নেই, কারণ তার যে অবস্থান সেই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্য নিজে অন্যান্য নক্ষত্রের মতো গ্লাসকিতে ছুটছে। গ্লাসকি সমূহ আবার পরস্পর থেকে অপসয়মান। মহাবিশ্বের ধূলিকণা থেকে শুরু করে গ্রহ, নক্ষত্র, গ্লাসকি কোনো কিছুই পরমভাবে স্থির নয়, আবার পরস্পর থেকে কোনো পরমভাবে স্থির নয়। তাহলে পরম স্থির অবস্থান বা পরম গতি অবস্থান বলতে বাস্তবে কিছু নেই। পরম স্থির অবস্থান বা পরম গতিশীল অবস্থা বলতে বলতে কিছু নেই। আবার কোন বস্তু স্থিতিশীল বা গতিশীল বলতে কোন আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। এমন অবস্থা আমরা দেখছি যে মহাবিশ্বে পরম স্থির অবস্থা বা পরম গতিশীলতা বলে কোনো কিছু অস্তিত্ব নেই। সকল স্থিতি আপেক্ষিক স্থিতি, আবার সকল গতি আপেক্ষিক। কোন স্থির বিন্দুর সাপেক্ষে বস্তুর গতিকে পরম গতি বলা হয়। যেমন রেল স্টেশনের প্ল্যাটফর্মকে স্থির গণ্য করলে, রেল স্টেশনের প্ল্যাটফর্ম যে আছে আমাদের রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে যদি আমরা স্থির গণ্য করি তাহলে প্ল্যাটফর্ম সাপেক্ষে ট্রেনের গতি হবে পরম গতি। ট্রেনের গতি কি হবে? পরম গতি। রিলেশন মোশন হচ্ছে যে এই মহাবিশ্বে পরম স্থিতিশীল বস্তুর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তাই আমাদের কোনো বস্তু গতি আবার গতিশীল বস্তুর সাপেক্ষে নির্ণয় করতে হলে অর্থাৎ এর সাথে তুলনা করা বুঝতে, তাই বলা যায় এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক। কোন যাত্রী যখন বিমানে বসা থাকে তখন বিমানের সাপেক্ষে আপেক্ষিক স্থিতিতে থাকে, কিন্তু এয়ারপোর্টের কোন স্থান বা বস্তুর সাপেক্ষে আপেক্ষিক গতিতে চলতে থাকে। সুতরাং আমরা বলতে পারি একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলা হয়। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলা হয়। তাহলে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। কোন গতি পরম নয় কোন স্থিতি। যে ব্যাখ্যাটা আমরা এখন দিলাম বা পড়লাম এটা দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে জড় ইনার্শিয়াল হচ্ছে যে ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে যে পরস্পর সাপেক্ষে অপরিবর্তী আপেক্ষিক বেগে গতিশীল সকল প্রসঙ্গ কাঠামো বলা হয় জড় কাঠামো। গতিশীল সকল প্রসঙ্গ কাঠামোকে বলা হয় জড় কাঠামো। সর্বপ্রথম জড় কাঠামো প্রসঙ্গটি কোপার্নিকাস তার সৌরকেন্দ্রিক বিশ্বচিত্র উপস্থাপন করেন। গ্যালিলিও জড় কাঠামোর সংজ্ঞা সুস্পষ্ট করেন। আমরা পরে দেখব যে এই জড় কাঠামোর ধারণা কিভাবে গতিবিদ্যার মৌলিক পরিবর্তন এনেছে এবং নিউটনের আবিষ্কৃত বলবিদ্যার ভিত্তিরূপে কাজ করেছে। ইনার্শিয়াল ফ্রেমে যা বলেছি। তাহলে আমরা এই কথা বলতে পারি যে আইনস্টাইনের মতে যে পরম প্রসঙ্গ কাঠামো পদার্থবিজ্ঞানের বিশ্বচিত্রে পরম স্থির বলে কিছু নেই। পরম প্রসঙ্গ কাঠামো পদার্থবিজ্ঞানের বিশ্বচিত্রে পরম স্থির বলে কিছু নেই, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে বলছে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোন গতি পরম নয় কোন
স্মৃতি। তাহলে দলীয় কাজ হিসাবে আমরা এখান থেকে যতটুকু পড়লাম যে ফুটবল মাঠে দুই দল ছেলেরা ফুটবল খেলছে, ফুটবলের অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন হবে, কি কারণ ব্যাখ্যা করো। ফুটবল মাঠে দুই দল ছেলেরা ফুটবল খেলছে, ফুটবলের অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন হবে, কি হ্যাঁ কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর, প্রসঙ্গ কাঠামো তৃতীয় মাত্রিক হয় কেন, ব্যাখ্যা করো। প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক হয় কেন, ব্যাখ্যা করো। দলীয় এটা একটু তোমরা এই যে তোমাদেরকে চিত্র দিয়ে আমি দেখালাম, দেখো এই যে চিত্র দিয়ে আমি তোমাকে দেখালাম এখান থেকে, তারপরে আরো দেখে নিলাম যে এই চিত্র থেকে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে দেখো যে ফুটবল মাঠে দুই দল ছেলেরা ফুটবল খেলছে, ফুটবলের অবস্থান বিভিন্ন সময় ভিন্ন হবে, কি গাণিতিক ব্যাখ্যা করো। এটা সহজেই বোঝা যায় যে হ্যাঁ। তারপর প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক হয় কেন, সেটা একটা উদাহরণ দিলাম, সেটা কেন। এবার আছে মূল্যায়ন। প্রসঙ্গ কাঠামো কাকে বলে, জনপ্রসঙ্গ কাঠামো কাকে বলে, স্থিতি ও গতি কি, স্থিতি ও গতি কি, সবগুলি প্রশ্ন পড়ানো হয়েছে। আশা করি তোমরা যতটুকু পড়ানো হলো বাসায় বই দেখবে, তারপরে সামনে আমি আরো পড়াবো, তোমরা সেইভাবে প্রিপারেশন নিবে, সামনে পড়ে আসবে যে 19 কিছু প্রশ্ন ছিল, ব্যাগ কাকে বলা হয়, তারপরে হচ্ছে গড়বেগ কি, ত্বরণ কি, তাৎক্ষণিক ত্বরণ কি, তারপরে হচ্ছে তোমার অসম বেগ কি, এগুলি ত্রিমাত্রিক জগতে গড়বেগ কি, এগুলি তোমরা দ্রুতি, তারপরে হচ্ছে এগুলি সব তোমরা পড়ে আসবে, এগুলি আমি পড়াবো। তারপরে তোমার আরো গতি বিষয়ে কতগুলি সূত্র ছিল, সেগুলিও তোমরা পড়ে আসবে, যেগুলো 19 তোমরা এগুলি আলোচনা করেছো। তারপর হচ্ছে সুষম ত্বরণ, তারপর হচ্ছে মন্দন, এগুলি পড়বা, এগুলি তোমাদের প্রয়োজন হবে। তারপরে অবস্থান, সময়, বেগ, সময় লেখচিত্রের সাহায্যে গতির বর্ণনা, এগুলি তোমাদেরকে পড়াবো। লেখচিত্রগুলি একটু দেখে আসবে। তারপরে সামনে লেখচিত্রের পরে তোমরা বেগ, ত্বরণ, সরণ, সময়ের মধ্যে সম্পর্ক তৈরিতে এগুলিতে আমরা ইকুয়েশন পড়ব, এগুলি আমরা ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রেশন করে আমরা এগুলি বের করব। সূত্রগুলি আমরা 19 পড়েছিলাম যে s = ut + half h স্কয়ার, তারপর হচ্ছে b স্কয়ার = c স্কয়ার + 2as, তারপরে হচ্ছে f = ma, এই সূত্রগুলো আমরা ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রেশনে পড়ব। ঠিক আছে, তোমরা আশা করি ক্লাসটা অতি সহজেই বুঝে নিয়েছো, এবং বাড়ির কাজ তোমরা জড়প্রসঙ্গ কাঠামো সম্পর্কে কিছু লিখবে। এটা বাড়ির কাজ একটু দেখো। বাড়ির কাজ হচ্ছে জড়প্রসঙ্গ কাঠামো সম্পর্কে লিখবে। আমি যে পড়ালাম জড়প্রসঙ্গ কাঠামো, এগুলি কি কি পড়িয়েছি এগুলি তোমরা একটা নোট করবে। তারপরে আশা করি পরবর্তী ক্লাসের জন্য ফুলফিল প্রিপারেশন নিয়ে তোমরা হাজির হবে। ধৈর্য সহকারে আজকের অনলাইন ক্লাস তোমাদের করার জন্য তোমাদেরকে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সবাইকে যে অবস্থানে আছো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।